তোমাদের প্রত্যেকে তোমাদের এই এপিটিভি ইম্পর্টেন্ট চ্যানেলে আমি আজকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নব সৃষ্টি সৈয়দ মুস্তফা আলীর লেখা এই গল্পটি থেকে প্রশ্ন ও উত্তর, এক কথায় প্রশ্ন ও উত্তর নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। আমরা দেখব এক কথায় প্রশ্ন ও উত্তর। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা কিভাবে নতুন শব্দ তৈরি করে? সংস্কৃত প্রত্যেকটা ভাষায় নতুন কোনো শব্দের প্রয়োজন হয়, তো সংস্কৃত ভাষায় সেটাকে কিভাবে তৈরি করে? উত্তর, ধাতু বা শব্দের অদল বদল করে। আগে থেকেই ওই ভাষার মধ্যে যে শব্দ বা ধাতু আছে সেটাকে একটু পরিবর্তন করে নতুন শব্দ তৈরি করার চেষ্টা করে। কারা কারা গল্প পড়েছো আমাকে জানিয়ে দিও অবশ্যই কমেন্টে। যারা পড়েছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো বোঝা সহজ হবে। 2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা কখন বিদেশি শব্দ গ্রহণ করেছে? প্রত্যেকটা ভাষায় কিন্তু নতুন শব্দ অন্যান্য ভাষা থেকে গ্রহণ করে, তো সংস্কৃত এই ভাষাটা কখন গ্রহণ করেছে? খুব সিম্পল উত্তর, প্রয়োজন হলে। যখন প্রয়োজন হয়েছিল ঠিক তখন। এমনিতে সংস্কৃত ভাষায় নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত পুরনো শব্দ এবং ধাতুগুলোকে একটু অদল বদল করে নতুন শব্দ তৈরি করত, কিন্তু তারপরেও যদি না হতো তাহলে অন্য ভাষা থেকে শব্দ গ্রহণ করত। 3 নম্বর প্রশ্ন, বর্তমান যুগের কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? বর্তমানে প্রচলিত যে ভাষা তার মধ্যে কোন ভাষাগুলো আত্মনির্ভরশীল নয়, মানে সে নিজেই, দেখো উত্তর হবে ইংরেজি ও বাংলা। তার মানে ইংরেজি শব্দের মধ্যে প্রচুর পরিমাণে বিদেশি শব্দ আছে, একইভাবে বাংলা শব্দের মধ্যেও প্রচুর পরিমাণে বিদেশি শব্দ আছে। যদি তোমাদের উদাহরণ দিয়ে বলি, আমরা মোবাইল, স্কুল, চেয়ার এই সমস্ত কিছু যে বাংলায় এখন নিয়ে এসেছি, এটা তো মূল বাংলা শব্দ নয়। তো এটাই বলা হচ্ছে যে এই ভাষাগুলো স্বয়ং সম্পূর্ণ নয়, এগুলো কি অন্যান্য ভাষা এই ভাষাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কোন ভাষা থেকে প্রচুর শব্দ গ্রহণ করা হয়েছে? আচ্ছা, আমরা আগের প্রশ্নই বুঝেছিলাম যে বাংলা ভাষার মধ্যে অন্য শব্দ আছে, তো কোন ভাষাভাষীর শব্দ বাংলা ভাষার মধ্যে সব থেকে বেশি আছে? এটা একটা প্রশ্ন। উত্তর হবে আরবি, ফার্সি ও ইংরেজি। কেন আছে সেটাও কিন্তু একটা প্রশ্ন, সেটার প্রশ্ন আমি পরে দেখব। 5 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণ করা ভালো না মন্দ? এই যে বাংলা ভাষায় আমরা বিদেশি শব্দ গ্রহণ অলরেডি করে রেখেছি এবং ভবিষ্যতে আরও হচ্ছে, এই জিনিসটা গ্রহণ করাটা কি ভালো না খারাপ? বলা হচ্ছে উত্তরে, এই গল্পে বলেছেন সৈয়দ মুস্তফা আলী যে এই প্রশ্নটাই অবান্তর। কারণ নদীর এপার ভাঙে ওপার গড়ে, ঠিক ভাষারও এরকম হয়। কিছু শব্দ পুরনো হয়ে যায়, ব্যবহার হয় না, আবার নতুন নতুন অনেক শব্দ ব্যবহার হয়। বিদেশি শব্দ হোক বা অন্য কোনো ভাষার শব্দ হোক, সেখান থেকে গ্রহণ করা হয়। ভাষা প্রতিনিয়ত অন্যান্য ভাষা থেকে শব্দ গ্রহণ করে, প্রত্যেকটা ভাষাই করে। সুতরাং কেউ যদি জিজ্ঞাসা করে যে বাংলা ভাষায় কি বিদেশি ভাষা গ্রহণ করা ভালো নাকি খারাপ, তাকে বলতে হবে তুমি প্রশ্নটাই ভুল করেছো, এটা কোনো প্রশ্নই না, ভাষায় তো শব্দ গ্রহণ হবেই। 6 নম্বর প্রশ্ন, হিন্দি ভাষা থেকে কোন শব্দ তাড়ানোর চেষ্টা করা হচ্ছে? আরবি, ফার্সি ও ইংরেজি শব্দ। তার মানে হিন্দি ভাষা থেকে ওরা চেষ্টা করছে যে বিদেশি যে শব্দগুলো রয়েছে সেগুলো বার করে দেওয়ার। এটা খুব একটা কঠিন চেষ্টা এটা একটা। আচ্ছা, 7 নম্বর, বাংলা ভাষায় কোন বিদেশি শব্দ প্রধান? এই দেখো, আরবি, ফার্সি ও ইংরেজি একই প্রশ্ন। তারপরে 8 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় সংস্কৃত শব্দের প্রয়োজন কেন? এই বাংলা ভাষায় এই যে আমাদের সংস্কৃত ভাষা, এই ভাষাটার কেন প্রয়োজন? বহু সংস্কৃত শব্দের প্রয়োজন আছে, কারণ আমাদের বাংলা ভাষায় অনেক এমন সূর্য বলো, নদী, এগুলো হচ্ছে সংস্কৃত শব্দ। তা এই সংস্কৃত শব্দগুলো বাংলাতে আছে, এর কারণে কি হয়েছে, বাংলা ভাষাটা আরও সৌন্দর্যমণ্ডিত হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তো এরকম করে ভাষাটাকে আরও ভালো করার জন্যই কিন্তু আমাদের সংস্কৃত শব্দগুলোর প্রয়োজন আছে। 9 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দের ভবিষ্যৎ কি? মানে ভবিষ্যতে কি হতে চলেছে, এই ভাষাগুলো কি রোল রাখতে চলেছে বাংলা ভাষায়? উত্তর, নতুন শব্দ ঢুকবে না, পুরনো শব্দ থাকবে। কারণ দেখো, এখন
এই কারণটা তোমরা, আমি যদি গল্পটা ভালো করে পড়ানোর সুযোগ পেতাম তাহলে তোমাদের আরও ভালো করে বোঝানো সম্ভব হতো। তোমরা যদি চাও যে আমি তোমাদের গল্প পড়িয়ে দেই, অবশ্যই কিন্তু তোমরা আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে কমেন্ট বক্সে জানাবে। কতজন জানাও সেটার উপর ডিপেন্ড করে আমি ভিডিও আনার চেষ্টা করব। তাহলে দেখো, এখন নতুন নতুন শব্দ ঢুকবে না, কারণ এই ভাষাগুলো তো আমাদের এখানে খুব এখন ব্যবহার হয় না, একটা সময় হতো। এখন যেহেতু আর নতুন করে ভাষাগুলো ব্যবহার হয় না, তাই নতুন শব্দ ঢোকার সম্ভাবনা নেই। লেখক বলেছেন ঢুকবে না, কিন্তু পুরনো যেগুলো আছে ওগুলো থাকবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি? বা বলা যায় যে বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কি, মানে যে সাহিত্যটায় বাংলা ভাষাটাই ব্যবহার হয়েছে, বিদেশি ভাষা খুব কম ব্যবহার হয়েছে বা হয়নি। তো উত্তর হবে পদাবলী কীর্তন। এই পদাবলী কীর্তনগুলো যে রয়েছে সেই কীর্তনগুলোতে কিন্তু শুদ্ধ বাংলাই ব্যবহার হয়েছে। 11 নম্বর প্রশ্ন, বাঙালির চরিত্রে কি বিদ্যমান? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এবং কমন প্রশ্ন। উত্তর হবে বিদ্রোহ। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, বাঙালি মুসলমানও কি কর্মে তৎপর? উত্তর হচ্ছে বিদ্রোহ। মানে লেখক বলেছেন যে বাঙালিদের মধ্যে বিদ্রোহ জিনিসটা আছে, তো মুসলিমরাও তো বাঙালি, সুতরাং তাদের মধ্যে, অর্থাৎ এই বাঙালি মুসলিমদের মধ্যেও এই বিদ্রোহ ব্যাপারটা রয়েছে। 13 নম্বর প্রশ্ন, সংস্কৃত ভাষা কতটা স্বয়ংসম্পূর্ণ? এই যে আমরা বলি যে সংস্কৃত ভাষাটা স্বয়ংসম্পূর্ণ, তো ভাষাটা কতটা স্বয়ংসম্পূর্ণ? এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের কাছ থেকে ডিজার্ভ করি। না পারলে অবশ্যই আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। কিন্তু তোমরা প্রত্যেকেই কয়জন পারছো তারা বলো, যারা পারোনি তারাও বলতে পারো যে আমি পারছি না। যারা জানো এই প্রশ্নের উত্তরটা তারা প্রত্যেকেই উত্তরটা কমেন্টে লিখে দাও। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের কোন ভাষাগুলো আত্মনির্ভরশীল ছিল? যেমন আমরা এখন সংস্কৃত ভাষাটাকে আত্মনির্ভরশীল বলছি, তার মানে এই ভাষাতে অন্য শব্দ বা বিদেশি শব্দ কম রয়েছে, তেমনি প্রাচীনকালে যে অনেক ভাষা ছিল তাদের মধ্যে কোন কোন ভাষাগুলো বলা যায় যে আত্মনির্ভরশীল বা নিজের শব্দ নিয়েই ভাষাটা তৈরি, অন্য ভাষা নেয়নি, এভাবে আমরা বোঝার সুবিধার জন্য ধরে নেই। তো উত্তর হবে গ্রিক, হিব্রু, আবেস্তা, আরবি। এই ভাষাগুলো বলা যায় যে আত্মনির্ভরশীল ছিল বা স্বয়ংসম্পূর্ণ ছিল। ওকে, আমরা এবার 15 নম্বর প্রশ্নটা দেখি। বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণের প্রধান কারণ কি? খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। প্রয়োজন ও ঐতিহাসিক প্রভাব, যেটা তোমাদের একটু আগে বললাম। প্রয়োজন কি? ভাষার যখনই কোনো নতুন শব্দের প্রয়োজন হবে, সে যে কোনো ভাষার থেকেই সেটাকে গ্রহণ করবে, নেবে। এবং ঐতিহাসিক প্রভাব বলতে এখানে ইংরেজরা ছিল, এখানে মোগলরা ছিল, তাই ঐতিহাসিকভাবে তারা যখন এখানে ছিল তাদের অনেক কিছু ভাষা এখানে চলে এসেছে, বাংলায় চলে এসেছে। এবং অনেক এমন শব্দ আছে যেগুলো প্রয়োজনেই বিদেশি শব্দ থেকে নেওয়া হয়েছে বা বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 16 নম্বর, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ কেন ঢুকেছে? এই যেটা তোমাদের একটু আগেই বললাম, পাঠান মোগল যুগের প্রভাবে তারা যে এখানে শাসন করেছিল, সেই সময়কার শাসনের তাদের সময়ে এই ভাষাগুলো, এই শব্দগুলো ঢুকেছে বাংলায়। 17 নম্বর, বাংলা ভাষায় ইংরেজি শব্দ কেন প্রয়োজন? মানে আমাদের কি প্রয়োজন আছে ইংরেজি ভাষাটার? বিজ্ঞান ও প্রযুক্তির জন্য, কারণ আমরা এখনও কিন্তু সায়েন্সের অনেক এমন বই রয়েছে যেগুলো বাংলা ভাষায় এখনও নেই, অ্যাভেলেবেল না প্রযুক্তির। তো এই জন্যই আমাদের কি ভাষাটার প্রয়োজন আছে? ইংরেজি ভাষাটার প্রয়োজন আমাদের আছে। আচ্ছা, 18 নম্বর, বাংলা ভাষায় কোন বিদেশি শব্দ কম ব্যবহার হয়? যেমন দেখো, পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ, এরা যদিও যেমন পর্তুগিজরা ভারতে এসেছিল শাসন করার জন্য বা ব্যবসা করার জন্য, কিন্তু তাদের সেই ভাষাটা ততটা বাংলা ভাষায় স্থান পায়নি। এটা এগুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে। 19 নম্বর, বাংলা ভাষায় সংস্কৃত শব্দের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ? ভাষার সমৃদ্ধির জন্য। তোমাদের আমি একটু আগেই এটা বলে দিয়েছিলাম, ভাষাটাকে আরও ভালো করার জন্য। 20 নম্বর, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের ব্যবহার কেমন হবে ভবিষ্যতে? একই প্রশ্ন দ্বিতীয়বার চলে আসছে। নতুন শব্দ কম ঢুকবে, পুরনো শব্দ থাকবে।
একই প্রশ্ন দ্বিতীয়বার এসেছিল। 21 নম্বর, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি কী ছিল? উত্তর, স্বচ্ছন্দে গ্রহণ করেছেন। তার মানে এখানে প্রশ্নটা হচ্ছে এই যে অন্য ভাষার যে শব্দ সেটা গ্রহণ করব কি করব না, এই দৃষ্টিভঙ্গি রবীন্দ্রনাথের কেমন ছিল এদিক থেকে? তিনি স্বচ্ছন্দে গ্রহণ করেছেন, যখনই তার প্রয়োজন হয়েছে তিনি অন্য ভাষা থেকে শব্দ ব্যবহার করেছেন, নিয়েছেন, আর এটাই হওয়া উচিত। 22 নম্বর, বাংলা ভাষায় বিদেশি শব্দ ব্যবহারে বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গি কী ছিল? সাধু রচনায় ব্যবহার করতেন না, মানে তিনি যখন সাধু ভাষায় কোনো কিছু লিখতেন সে সময় তিনি বিদেশি শব্দ ব্যবহার করতেন না, তবে তাছাড়া তিনি ব্যবহার করতেন। আচ্ছা, 23 নম্বর, বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে কে জিহাদ ঘোষণা করেছিলেন? মানে এমন একজন লেখক যিনি বাংলা ভাষায় এই আরবি ফার্সি শব্দকে ঢুকাতেন না, নিতেন না। কে তিনি? হরপ্রসাদ শাস্ত্রী। 24 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে বাঙালির চরিত্র কি প্রকাশ করে? এই যে বাংলা ভাষায় অন্য অনেক বিদেশি শব্দ রয়েছে, তো এটার কারণে আমরা বাঙালির কোন চরিত্র দেখতে পাই? বিদ্রোহ ও গ্রহণযোগ্যতা। যখনই যেটার জন্য বিদ্রোহ করার দরকার হয়েছে বা তখন তারা বিদ্রোহ করেছে, এবং যেটার মান ভালো দরকার, গ্রহণ করার দরকার, সঙ্গে সঙ্গে সেটা গ্রহণও করেছে। 25 নম্বর, বাংলা ভাষায় পদাবলী কীর্তনের বিশেষত্ব কি? এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে আমরা আগেই পড়েছি। উত্তর, খাঁটি বাঙালি চরিত্র ও ভাবনা। কারণ ওই পদাবলীতে খাঁটি বাংলা ভাষায় লেখা আছে, তাই সেখানে খাঁটি বাঙালি চরিত্র ও ভাবনাটা রয়েছে। 26 নম্বর, বাংলা ভাষায় উর্দু সাহিত্যের মূল সুর কিসের সঙ্গে বাঁধা? উত্তর, ফার্সি সাহিত্যের সঙ্গে। দেখো, ফার্সি ভাষা কম আছে, কিন্তু বাংলা ভাষায় যে উর্দু সাহিত্যের একটা মূল সুর, সেটা কিসের সঙ্গে বাঁধা, মানে কার সঙ্গে রিলেটেড, কার সঙ্গে সেটার মিল পাওয়া যায়? তো উত্তর হবে ফার্সি সাহিত্যের সঙ্গে। আচ্ছা, 27 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ফার্সি শব্দের প্রভাব কেন বেশি? এই বাংলা ভাষাটাতে ফার্সি শব্দটার প্রভাব কেন বেশি? ফার্সি সাহিত্যের সৌন্দর্যের জন্য। ফার্সি সাহিত্যটা এতটা সুন্দর যার কারণে সেটা মানুষ গ্রহণ করেছে বেশি, পড়েছে বেশি, যার কারণে সেখান থেকে ভাষাগুলো বাংলা ভাষায় চলে এসেছে। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে বাঙালির চরিত্র কি প্রকাশ করে? সত্য ও সুন্দরের প্রতি আকর্ষণ, যেটা ভালো, যেটা নেওয়ার মতো, যেটা সুন্দর, সেটার প্রতি বাঙালির আকর্ষণ আছে, এমন ভাবটা প্রকাশ করে। ওকে। 29 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে বাঙালি মুসলমানের ভূমিকা কি? বিদ্রোহে তৎপর, যেমন বাঙালিরা তেমনি বাঙালি মুসলিমরাও। কারণ লেখক বলেছেন ধর্ম বদলালেও জাতি তো বদলায় না। এরপরে 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বাংলা ভাষায় বিদেশি শব্দ গ্রহণের ক্ষেত্রে বাঙালির চরিত্র কি প্রকাশ করে? এখানে কিন্তু একই রকম করে প্রায় 3টে প্রশ্ন দেওয়া আছে, 3টের উত্তর 3 রকম দেওয়া আছে, তোমরা যেটা খুশি সেটা দিতে পারো। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়, তোমরা যেটা খুশি সেটাই লিখতে পারো। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম, আর এভাবেই ভিডিওগুলো দেখেই কিন্তু তোমরা অনায়াসে মুখস্থ করে ফেলতে পারো। এই গল্পটি থেকে যত রকমের শর্ট প্রশ্ন হয় আমি সেগুলো তোমাদের দিলাম, পরবর্তীতে বড় প্রশ্ন তোমাদের দেওয়ার আমি চেষ্টা করব। তার জন্য তোমাদের বেশি বেশি করে প্রয়োজন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। আজকে এখানেই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়তে থাকো, দেখতে থাকো এপিটিএফ ইম্পর্টেন্ট চ্যানেল।